আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আওতায় অতীতের অপরাধের বিচার করা যাবে কিনা, মানে তাহলে এর আওতায় ৭১ থেকে সংগঠিত সকল অপরাধের বিচার কেউ চাইলেও জামাতের বিচারও এই আইনে চাইতে পারবে কিনা, নাকি শুধু ২৪ গণহত্যার বিচারের জন্য এই নিয়মটি? আপনি তো একজন আইনজীবী, মানে আপনার ব্যাখ্যা কি? জি 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 সেটাই তাকে প্রশ্ন করছি, মানে পুরানো অপরাধের বিচার হবে কিনা। জি, সেটা তো এখন গ্যাজেট প্রকাশিত হওয়ার পরে বিস্তারিত বলা যাবে। এটাকে কোন ভূতাপেক্ষ ইয়া দেওয়া হচ্ছে কিনা, কবে থেকে এটার কার্যকারিতা দেওয়া হচ্ছে না, এখন যখন জারি হচ্ছে তখন থেকে দেওয়া হচ্ছে, আইনের অনেকগুলো বিষয় আছে। এটা তো এখনই যতক্ষণ পর্যন্ত এটা অর্ডিন্যান্স হিসেবে বা ইয়ে হিসেবে না আসবে, আদেশ হিসেবে না আমরা ইয়াতে না পাবো, তখন আমরা এটা বলতে পারবো না। তো পাশাপাশি ট্রাইব্যুনাল তো সেই জন্যই পুরনো অপরাধকেও যেন এই সময় এসে পরবর্তী করা আইনে বিচার করা যায়। যুদ্ধ অপরাধ বা গণহত্যার বিষয়টা, এটা ধরুন যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে আইন থাকে না, আইন পরে করতে হয়। সুতরাং এটা মনে হয় ট্রাইব্যুনালের জন্য পারফেক্টলি আছে। ট্রাইব্যুনালের জন্য পুরানো অপরাধের বিচারও সম্ভব, তাই তো? ট্রাইব্যুনাল পার্টিকুলারলি ওটাই করতে হয়। আমি বরঞ্চ ওনাদেরকেই জিজ্ঞেস করি, বিচার করে আসলে জামাতে ইসলামের বিচারটাই আগে আসে। জি না, সেটা তখন আমরা ইয়েতে দেখবো, যখন এটা আমরা পূর্ণাঙ্গ রূপে পাবো তখন আমরা বুঝতে পারবো। তবে আমি একটা কথা বলি, শুনেন, রাজনীতিতে খেলা আছে, তো খেলার জন্য জামাত ইসলামীকে নিয়ে তো অতীতে অনেকে খেলছেন, এবং আমরা এটা একদম শুরু থেকে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পরে তো জামাত ইসলামী, শুধু জামাত ইসলামী না, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে ইতিহাস আসতেছে, আওয়ামী লীগকে প্রথম নিষিদ্ধ করছে কে? স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমান, উনি প্রথম নিষিদ্ধ করেছেন। ২৪শে ফেব্রুয়ারি আওয়ামী লীগ সহ সকল দলগুলোকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছেন। তো প্রথম স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, সকল রাজনীতি নিষিদ্ধ, এটা শেখ মুজিবুর রহমান তিনি জীবিত অবস্থায় তিনি করেছেন। এবং তিনি যখন হত্যার শিকার হন, তখন তিনি কিন্তু আওয়ামী লীগের প্রধান হিসেবে হত্যার শিকার হন না, তিনি তখন ওই আপনার হচ্ছে যে সেই বাকশালের প্রধান হিসেবে তিনি তখন হত্যার শিকার হয়েছেন। তো যাই হোক, আমরা যেটা বলি, এর আগে আমি একটু আমাদের শান্ত ভাইয়ের একটা কথার উত্তর দিতে চাই। আসলে যুদ্ধাপরাধের শিকার যাদের বিচার হয়েছে, তার মধ্যে কিন্তু আমাদের এই বিএনপির জাতীয়তাবাদী দলের ওনাদের স্থায়ী কমিটির সদস্য বা আমাদের একদম বড় নেতাদের মধ্যে তো ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আব্দুল আলিম সহ যারা ছিলেন, তাদের জন্য তো ওনারা কোনো অপরাধ মানে ক্ষমা চেয়েছেন কিনা তাদেরকে মন্ত্রী এমপি বানানোর জন্য, সেটা তো আমরা দেখি নাই। তো শুধু সবকিছু শুধু জামাতের গায়ে চাপিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার, এটার মধ্যে কোনো কল্যাণ আছে বলে আমি মনে করি না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আজকে যে আওয়ামী লীগকে যে প্রেক্ষাপটে বিচার নিষিদ্ধ করা হলো বা আওয়ামী লীগের বিচারের শিকার হচ্ছে বা বিচারের মুখোমুখি হচ্ছে, সেটার সাথে যদি জামাত ইসলামীকে টানে আনার চিন্তা করেন বা চিন্তা যারা করতেছেন দিবা স্বপ্ন দেখতেছেন, তাদেরকে মাথায় রাখতে হবে যে এই আওয়ামী লীগের বিচার করার জন্য আজকে কোনো গল্প কাহিনী সাজানোর দরকার নেই। কাউকে নিয়ে এসে সেফ হোমে নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়া লাগবে না। কাউকে আজকে আপনি দেখেছেন মতিউর রহমান নিজামীকে যে সাক্ষীর ভিত্তিতে ফাঁসি দেওয়া হয়েছে, সে সাক্ষী বলতেছে যে আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে, তুমি এটা মতিউর রহমান নিজামীর নাম বলো, মতিউর রহমান নিজামীকে দেখছো সেটা বলো, সেটা তোমাকে সেখানে শিখা। সে বলছে এটা আমি বলতে চাই না, আমাকে জীবনের ভয়ে, আমাকে মৃত্যুর ভয়ে আমাকে সেদিন বলতে হয়েছে। আপনি দেখছেন সুখরঞ্জন বালিকে আদালত এই হাইকোর্টের প্রাঙ্গণ থেকে যেভাবে তাকে গুম করে সেখানে পরবর্তীতে ভারতে পাওয়া গিয়েছে, কেন? সে হচ্ছে যে তাদের শিখানো পদ্ধতিতে সে সাক্ষী দিতে চায়নি। এবং ওদিন আমরা শুনেছি যে আরেকজন সাক্ষীকে সেখানে সে যখন বলছে যে সে সাক্ষী দিবে না, তার একজন সাক্ষীর সে অধিকার আছে, পোস্টাল সাক্ষী ঘোষণা করবে, রাষ্ট্র ক্ষমতা নেই, কিন্তু সেখানে আদেশ দেওয়া হয়েছে তাকে কি করা হবে, সরাসরি ওখান থেকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে জামাতকে তো ফাঁসানোর জন্য, বিচার করার জন্য বহু চেষ্টা হয়েছে, সাজানো নাটক টাটক সাজিয়ে তো অনেক কিছু চেষ্টা করা হয়েছে। তো সেটাকে ওই মানে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো লোককেও ফাঁসানোর জন্য চেষ্টা করা হয়েছে গল্প কাহিনী সাজিয়ে। তো সেই কাহিনী সাজানো আর ২০০ মানুষ ২০০০ মানুষ শহীদ হওয়া, যাদের বাবা মা সন্তান থেকে শুরু করে আমরা যারা প্রত্যক্ষদর্শী আছি, তাদের বিচার ২০০০ যারা এখনও পঙ্গু অবস্থায়, আপনারা তো দেখবেন জামাত ইসলামী যখন এই আহত পঙ্গুদেরকে নিয়ে যখন প্রোগ্রাম করেছে এই যে হোটেল পার্সে, সেদিন আমি সেখানে ছিলাম, কতগুলো ছেলে এখন পর্যন্ত শুইতেও পারে না, বসতেও পারে না, আমাদের কাদের উপর ভর করে সেখানে এসে দাঁড়িয়েছে। তো তাদের বিচারের সাথে
আপনি যদি রাজনৈতিক ফায়দার জন্য বা ইয়ার লিঙ্কেজ করার জন্য কাউকে পার পাওয়া দেওয়ার জন্য আজকে যদি আপনি অন্য জামাত ইসলামীকে টেনে নিয়ে আসেন বা অন্যদেরকে টেনে নিয়ে আসেন, তাহলে এটা হইতে পারে রাজনৈতিক খেলা হইতে পারে, ইয়া হইতে পারে। আপনি আনিস ভাইয়ের একটা কথা আমি হয়তো বাইরের সাথে আমরা আশা করেছিলাম যে হয়তো অন্যভাবে তো ব্যাখ্যা করবেন তিনি, কিন্তু আসলে আপনি দেখেন আওয়ামী লীগের এতদিনের এই 8 মাস বা 9 মাসে আওয়ামী লীগের কোনো নেতা তাদের এই কৃতকর্মের জন্য মানে অপরাধ বোধ তাদের মধ্যে কাজ করেছে, মানে সেটা স্বীকৃতি দিয়েছেন যে না এটা একটা অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, সেটা কিন্তু অপরাধ বোধ কিন্তু তাদের মধ্যে সে কাজ করে দেখতে পান না। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান বলেছেন এই মুহূর্তে আওয়ামী লীগ এক্সিকিউটিভ অর্ডারে যদি নিষিদ্ধ হয়, নিষিদ্ধ হলে জামায়াতের পারপাস সার্ভ করে। আপনারা কি কি পারপাস সার্ভ হয় আপনাদের, বা কি কি পারপাস সার্ভ হয়েছে তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর? যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন, আসলে ডক্টর জাহিদুর রহমান স্যার যিনি এই কথাটি বলেছেন জামাতের উদ্দেশ্যে সার্ভ করে, তো এটা নিশ্চয়ই ব্যাখ্যাটা ওনার কাছ থেকে নিলেই সবচেয়ে ভালো হতো। আপনাদের কোনো পারপাস সার্ভ হয়েছে না, আমি মনে করি এখানে আমাদের পারপাসে সে জাতির পারপাস সার্ভ হয়েছে, বা মানুষ, সাধারণ মানুষ যারা হচ্ছে যে এখানে জীবন দিয়েছে, এখানে সরকারি এবং বেসরকারি হিসাব অনুযায়ী প্রায় 2000-এর অধিক মানুষ যেখানে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, সে শহীদ পরিবারের পারপাস সার্ভ হয়েছে। এখানে যারা 40,000-এর মতো মানুষ যারা আহত পঙ্গুত্ব বরণ করে আজকে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, হাসপাতালে এখনও কাতরাচ্ছে, সেই পরিবারগুলোর পারপাস সার্ভ করেছে। এখানে যারা গুমের শিকার হয়েছে, আয়নাঘরে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে, এখানে যাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, এখানকার যেই যাদের আজকে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে শেয়ার মার্কেট কেলেঙ্কারির মাধ্যমে যারা হাজার হাজার কোটি টাকা এখান থেকে লুটতরাজ করে বিদেশে পাচার করার পরে যাদেরকে গুলি করে মারা হয়েছে মতিঝিলে, সেই পরিবারগুলোর পারপাস সার্ভ হয়েছে বলে মনে করি। এই জন্য এখানে শুধুমাত্র এটা জামাতের দিকে ছাপিয়ে দিয়ে এটাকে অন্য একটা গোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার জন্য তো এই কথা বললে অ্যাডভোকেট মাহফুজুল হক নাকি আসলে কি কি আপনাদের রিঅ্যাকশন কি হবে সেটা এখনো আপনারা ডিসাইড করতে পারেননি। কেন এটা বলছি আমি একটু পড়ে শোনাই। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের আমির লিখেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান রাজপথের আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবী তরুণ যুবা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিনন্দন ও কৃতজ্ঞতা। তারপরে আবার দেখলাম যে তিনি এর পরে রাতে তো ওটা বলেছেন, তারপরে তিনি শনিবার মধ্যরাতে রাজধানী মগবাজার চৌরাস্তায় এক পথসভায় আগত নেতাকর্মীদের বলেছেন যে বাংলাদেশ জামাতি, তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে আমাদের প্রাণের দাবির আংশিক পূরণ হয়েছে, কিন্তু আজকে রবিবারে তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো। এর আগে তিনি অভিনন্দন জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, তিনি আবার আজকে বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হতো। জামাতি ইসলামী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত কয়েকদিনের আন্দোলনে মাঠে ছিল, আপনাদের বড় ফেমাস নেতাদের মাঠে দেখা গিয়েছে, এখন বলছেন আলোচনা করলে ভালো হতো। এটা কি দায় এড়ানোর কৌশল, নাকি আপনারা কনফিউজ যে আসলে আপনাদের রিঅ্যাকশন কি? না, এখানে কনফিউশনের কোনো বিষয় নাই, এখানে কনফিউশনের কোনো বিষয় নেই। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এখানে শুরু থেকে যারা শহীদ পরিবার আহত, আমি যেটা আগে বলেছি আমাকে, এবং যারা বিচার চান, বিচার প্রার্থী মানুষ, বিচার ফাউন্ডেশন হয়েছে, সব যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা বিচার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছেন, আন্দোলন করছেন। বিশেষ করে হাসনাত আবদুল্লাহ যখন এই দাবিতে যখন সে অবস্থান নিয়েছে যমুনার সামনে এবং এনসিপির মিটিং থেকে বের হয়ে এসে সে প্রথম এই ইনিশিয়েটিভ নিয়েছে এবং সে আহ্বান জানিয়েছে যারা এটাকে সমর্থন করেন তাদেরকে রাস্তায় নামার জন্য, এবং সেখানে শহীদ পরিবার, আহত পরিবার থেকে শুরু করে জুলাই বিপ্লবে যারা জড়িত ছিলেন সবাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করেছে। সেখানে আমি মনে করি জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির যারা গিয়েছেন তারা ব্যক্তিগত উদ্যোগে এবং সেখানে গিয়েছেন, দলীয়ভাবে নোটিশ জারি করে, সার্কুলার জারি করে কাউকে এখানে যেতে বলা হয় নাই, বা আমিরে জামা আপনি এটা দেখাইতে পারেন না যে সার্কুলার জারি করা হয়েছে যে সবাই এখানে আসেন। এখানে যারা গিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে গিয়েছেন, সেটা কিভাবে গিয়েছেন সেটা যারা ব্যক্তিরা যিনি একজন, আপনি যদি শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কথা বলেন বা অন্যদের কথা বলেন, তারাও তো একজন ব্যক্তি, সে যেতে পারে, সে তো একজন নাগরিক হিসেবে সে যেতে পারে। দলীয় অবস্থান কি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলে ভালো হতো, নাকি আপনারা খুশি, কৃতজ্ঞ, অভিনন্দন, কোনটা? সেটা দলীয় অবস্থান তো অবশ্যই আমিরে জামাত বা দলীয় নির্বাহী কমিটি যারা আছেন তারাই সেটা ব্যক্ত করবেন, এবং সেটা ইতিমধ্যে আপনি আমার সামনে প্রকাশও করেছেন, আমিরে জামাত বলেছেন। তো আমিরে জামাত এটা বলেন নাই যে এটা করাটা খারাপ হয়েছে বা এখন আমরা এটা চাই না, এরকম কোনো স্টেটমেন্ট দেন না। বলছেন যদি দলীয় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে সেটা হইতো তাহলে হয়তো ভালো হইতো, কিন্তু তার মানে এটা বলেন না যে এখন যেটা করছে এটা খারাপ বা আমরা এটা মানি না, এরকম কোনো কথা তো বলেন না। এর মধ্যে আমি কোনো ধরনের পার্থক্য দেখি না, এবং সেটা ধারাবাহিকতায় আছে।